আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ও ভারত উপমহাদেশের ভূ রাজনীতিতে আজ এক মহা বিস্ফোরণ ঘটাতে যাওয়া খবর নিয়ে হাজির হয়েছে। ঠিক 2 বছর আগের কথা মনে আছে? 2024 সালের 5ই অগাস্ট চারিদিকে ধ্বংসলীলা, আর এই ধ্বংসলীলার মুখে টানা 15 বছরের শাসন হারিয়ে তড়িঘড়ি করে ঢাকা ছেড়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে আজ পর্যন্ত ভারতের মাটিতে এক প্রকার অন্তরালে নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু দীর্ঘ 24 মাস পর সেই নীরবতা এবার ভাঙতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ 2 বছর পর ভারত থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দিল্লির রাজপথের কাছাকাছি এক মঞ্চে তিনি ঘোষণা করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এবং কিভাবে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন সেই প্রস্তাবিত বার্তা। ভারত থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী পাক্ষিক সাময়িকী ইন্ডিয়া টুডে গতকালই এই সংক্রান্ত এক আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন প্রকাশ করেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ঠিক কি ঘটতে যাচ্ছে আগামী 5ই আগস্ট, কারা থাকছেন তার পাশে এবং ঢাকার বর্তমান রাজপথের রাজনীতিতে বা এর কি প্রভাব পড়বে। পুরো প্রতিবেদনটি আমরা সাজিয়েছি আপনাদের জন্য, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ইন্ডিয়া টুডের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী আগামী 5 অগস্ট 2026 অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের ঠিক দ্বিতীয় বার্ষিকীর দিনটিতে আয়োজন করা হয়েছে এই নজিরবিহীন অনুষ্ঠানটি। নয়াদিল্লি সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে একটি ভার্চুয়ালি প্রোগ্রামে প্রধান বক্তব্য রাখবেন শেখ হাসিনা। নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত ঐতিহাসিক স্যার মার্টুলি অডিটোরিয়ামে সন্ধ্যা 6টা থেকে রাত 7টা 30 পর্যন্ত 90 মিনিটের একটি বিশেষ মিথস্ক্রিয়া ও লাইভ সেশনটি অনুষ্ঠিত হবে। এএফসিসি সাউথ এশিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই আলোচনাটি সারা বিশ্বের দর্শকরা সরাসরি দেখতে পাবেন। ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা গণমাধ্যম ও গণজামায়াত এড়িয়ে চলছিলেন, ফলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার এটি হতে যাচ্ছে তার জীবনের একটি অন্যতম ঐতিহাসিক অধ্যায়। দর্শক, আসুন একটু পেছনে ফিরে তাকায়। 2024 সালের জুলাই অগাস্টের সেই দিনগুলোর কথা স্মরণে আনা যাক। বিতর্কিত কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন দেখতে দেখতে কিভাবে এক সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। 2024 সালের 5 অগস্ট আন্দোলনকারীদের ঢাকা অভিমুখে লং মার্চ এবং সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও নজিরবিহীন বিক্ষোভের মুখে শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসনের ইতি টেনে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। আর ঠিক 2 বছর পর 2026 সালের 5ই অগস্টে তিনি বেছে নিলেন তার নীরবতা ভাঙার দিন হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দিনটির নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে দিনে তার শাসন পতন হয়েছিল সেই দিনটিতেই তিনি তার নিজের রাজনৈতিক পুনর্বাসন ও ঢাকায় ফেরার কৌশল দেশবাসীর সামনে তুলে ধরতে যাচ্ছেন। এখানে একটু যুক্ত করা দরকার, ইন্ডিয়া টুডে যেভাবে প্রতিবেদন করেছে তাতে মনে হচ্ছে এবং মানুষের মধ্যেও গতকাল থেকে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা কি জনসমক্ষে আসছেন, তাকে প্রকাশ্যে 2 বছর পর দেখা যাবে। বিষয়টা কিন্তু এমন নয়। এই যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এই অনুষ্ঠানটিতে তিনি ভার্চুয়াল এবং ভিডিও নয় এটি নিশ্চিত করেই বলা যায়, অডিওতে যুক্ত হবেন। তিনি যেভাবে যুক্ত হন তার দলের সোশ্যাল মিডিয়া পেজে বা তার বিভিন্ন প্ল্যাটফর্মে, ঠিক সেই প্রক্রিয়াতে এই কাজটি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর ভারতে গিয়ে একটু নিঃশ্বাস নেবার পর থেকেই করে যাচ্ছেন। গত প্রায় 1.5 বছর, কমপক্ষে 1.5 বছর ধরে তো করে যাচ্ছেন। সেটি একটু বৃহৎ প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যমের সামনে এবং একটি আনুষ্ঠানিক আয়োজনে তিনি অংশ নিতে যাচ্ছেন। দেখুন, শেখ হাসিনার এখনো প্রকাশ্যে আসবার মতো সময় হয়নি, সময় ঘনিয়ে আসছে, তার প্রস্তুতি চলছে।
এই প্রস্তুতিকালে যে সময় যে সন্ধিক্ষণে তিনি সামনে আসবেন তার আগেই যদি তিনি নিজেকে দেখা দেন বা সামনে আসেন, তাহলে তার সেই চূড়ান্ত ক্ষণটা কিন্তু ভেস্তে যাবে। শুধু তাই নয়, ভিডিওতেও আসা যাবে না, এবং যার কারণে তিনি ভিডিওতে আসেন না। আজকের পৃথিবীতে ভিডিও, এই যে আমি যে ভিডিওটা করছি, প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গেছে যে আমি এই ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে করছি বা কথা বলছি, এই ভিডিওটি আমার ছবিটিকে দেখে প্রযুক্তি বিশ্লেষণ করে দিতে পারে যে আমার লোকেশন, স্থান কোথায়। আপনারা খেয়াল করে দেখেছেন যে শেখ হাসিনার স্থান, বসবাসের স্থান, লোকেশন ভারত শুধু নয়, পৃথিবীর কোন গণমাধ্যম আজ পর্যন্ত বের করতে পারেনি। যদি বের করতে পারত, তাহলে কেউ না কেউ এটা পাবলিশ করে দিত। যার দরুন শেখ হাসিনা এখনো প্রকাশ্যে আসার সময় হয়নি বা আসবেন না, তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানটাতে যোগ দেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দিল্লির এই ভার্চুয়াল ইভেন্টে কিন্তু কেবল একা শেখ হাসিনা থাকবেন না, তার সাথে যোগ দিচ্ছেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, মানবাধিকার কর্মী এবং জাতীয় স্তরের আইকনরা। আসুন এক নজর দেখে নেই এই আমন্ত্রিতদের তালিকা। সজীব জয় শেখ হাসিনা পুত্র এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি উপদেষ্টা মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী সিদ্দিকী, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ এর সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি এবং আওয়ামী লীগের সাবেক জাতীয় সংসদ সদস্য আমিনুল হক পলাশ, সাবেক কূটনীতিক এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক আবু ওবায়দা আরিন, রাজনীতি ও সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ শাহ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএস এর পরিচালক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর ওয়ায়েল আওয়াদ, যিনি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস এর সম্মানীয় সভাপতি। একসঙ্গে এত প্রভাবশালী ব্যক্তিদের একই মঞ্চে আসা স্পষ্ট ইঙ্গিত দেয় এটি নিছক কোন সাধারণ আলোচনা সভা নয়, বরং একটি সুসংগঠিত রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যখন দিল্লি থেকে তার রাজনৈতিক রোডম্যাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ঢাকার রাজনৈতিক মানচিত্র কিন্তু গত 2 বছরে পুরোপুরি বদলে গেছে। আন্দোলনের পরপরই ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের নীতি ও নেতাদের বিরুদ্ধে নানা আইনি পদক্ষেপ অব্যাহত রেখেছে। উপরন্তু আদালতের বিচারাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এখনো নিষিদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক, সব মিলিয়ে আগামী 5ই আগস্ট দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই ইভেন্টটি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিরাট তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে শেখ হাসিনা কিভাবে তার পুনর্বাসনের কথা বলবেন, আর অন্যদিকে ভারতের মাটি থেকে এই ধরনের হাই প্রোফাইল প্রকাশ্য বার্তা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগস্ট মাসের 5 তারিখকে আমরা 36শে জুলাই বলে অভিহিত করছি। গত 2 বছর হলো এটি বাংলাদেশের একটি অনন্য আবিষ্কার। আগস্ট মাস
সম্রাট অগাস্টাস সিজারের নাম অনুসারে হয়েছে। এবং তিনি প্রথম এই যে ইংরেজি মাস, যেটাকে সেই সিজারিয়ান ক্যালেন্ডার বলা হয়, জুলিয়াস সিজারের যে গণনা পদ্ধতি সেই অনুযায়ী তিনি ইংরেজির এই 12 মাস এর যে নাম, এই নামগুলো তার জমানাতে প্রতিষ্ঠিত হয়। তো এর মধ্যে তার নাম অনুসারে একটি মাসের নাম হয়, সেটা হলো আগস্ট মাস। আর জুলাই মাসটা হলো তার নানা জুলিয়াস সিজারের নাম অনুসারে হয়। তো জুলাই এবং আগস্ট পাশাপাশি। জুলিয়াস সিজারের নাতি যেমন অগাস্টাস সিজার, এবং তিনি রোমান সাম্রাজ্যের ইতিহাসে প্রথম ডিক্টেটর এবং প্রথম সম্রাট, রাজতন্ত্রের প্রতিভূ। তো সেই জুলাই এবং আগস্টকে সারা দুনিয়া যেটা পারেনি, একত্র করতে পারেনি, নানাকে নাতিকে একত্র করতে পারেনি, কিন্তু আমরা সেই জুলাই এবং আগস্টকে একত্র করে ফেলেছি। আগস্ট মাসের 5 তারিখে আমরা 36 জুলাই বানিয়ে ফেলেছি। এই যে বিস্ময়কর আবিষ্কার, এই বিস্ময়কর আবিষ্কার কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। আর এই ধরনের বুদ্ধি শুদ্ধি একমাত্র বাংলাদেশের মানুষের মন থেকে আসে। আমরা একমাত্র জাতি, আমরা পাতা দিয়ে বাঁশি বাজিয়ে মানুষকে অবাক করে তুলি, মোহনবাসী বানাই, পাতার বাঁশি। আমরা একমাত্র জাতি, আমাদের যে পুরুষের শক্তিমত্তা, সেই শক্তিমত্তা প্রদর্শনের জন্য আমরা যেভাবে মালকোচা দিয়ে আমরা কাপড় পরি বা একটা গামছা দিয়ে লজ্জাস্থান ঢেকে তারপরে কাজ করি, মা বোনেরা সামনে দিয়ে যায়, এবং এটা নিয়ে আমাদের কোনো বোধ নেই। এরকম অদ্ভুত জিনিসগুলো আছে। আমরা হয়তো ওইভাবে এরোপ্লেন আবিষ্কার করতে পারিনি, আমরা ফেসবুক আবিষ্কার করতে পারিনি, আমরা ইলন মাস্কের যে সকল এই যুগের তার যে সকল বিস্ময়কর আবিষ্কার রয়েছে সেগুলো আমরা করতে পারিনি। সো হোয়াট? কিন্তু আমাদের তো নিজস্ব সংস্কৃতিতে অনেক কিছু আবিষ্কার করার আছে। আমরা নিজেরা নিজেদের জন্য গান বানিয়েছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। তো এই যে সকল দেশের সেরা বা সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এটা আমাদের একটা বাঙালির আত্মতৃপ্তি। তো সেই 36 জুলাই আর কদিন পরে আসছে, আগস্ট মাসের 5 তারিখে। যদি আপনি ক্যালেন্ডারে পাতা উল্টান, বেশি না, বছর 2 আগে, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ যদি ধরেন, আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা নেশন। 5 তারিখ দুপুরের পর যখন প্রচারিত হলো শেখ হাসিনা চলে গেছেন, মানুষ উদার হয়ে গেল, সবাই যে যার ঘর থেকে বেরোলো। রাত্রি, সারাটা রাত এই ঢাকা শহর, এই সারা বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে গত 100 বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ একটি দেশে পরিণত হলো। ওই রাতে কোথাও চুরি হয়নি, ওই রাতে মনের আনন্দে কোথাও ডাকাতি হয়নি, ওই রাতে কারো মনে কোনো কামনা বাসনা পাপের যে লিপ্সা এটা বের হয় নাই। সবাই একটা বিজয়ের আনন্দে উদার হয়ে পড়েছিল।
6 তারিখ থেকে, আগস্টের 6 তারিখ থেকে ধীরে ধীরে অনেক পরিস্থিতি ঘটতে থাকে, কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ উদযাপন করার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল। কিন্তু 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে এসে আমাদের সেই আনন্দ 1%ও ছিল না। উল্টো আমাদের নানা রকম বিষাদ, বেদনা, কষ্ট, তারপরে যে সকল অপসংস্কৃতি, যে সকল সন্ত্রাসের নিত্য নতুন ধারা আমরা দৃশ্যপটে দেখতে থাকি, যা কিনা আমাদেরকে রীতিমতো আতঙ্কিত করে তোলে। এরপর একটা বছর গেল, 2025 সনের আগস্ট থেকে এই যে 2026-এর আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে সেই যমুনার পানি কয়েকবার উথাল পাতাল হলো। আমরা কখনো আকাশে চলে গিয়েছি, কখনো পাতালে চলে গিয়েছি, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 50 বছরের জন্য ক্ষমতা রেখে দিয়েছি, আবার কখনো তাকে মুহূর্তের মধ্যে দেশ ছাড়া করে ফেলেছি। আমরা জামাতকে ক্ষমতা এনেছি, এনসিপিকে রাষ্ট্র গঠন করতে সেই তোড়ধোড় করতে দেখেছি, আর কোন ফাঁকে হঠাৎ করে তারেক রহমান সাহেব দেশে এসে ভিনি ভিসির মতো তিনি রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন। আর এই এত অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 2026 সনের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, মানে সেলুলয়েডের পর্দায় যখন 100 বছরের কোনো কাহিনী 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ধারণ করা হয়, কোনো একটা ঐতিহাসিক কাহিনী। আপনি যদি 10 কমান্ড্যান্ট দেখেন, সিনেমাটা হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে, কিংবা আপনি যদি দ্য মেসেঞ্জার ছবিটা দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাতি বা যাকে বলা হয় তার নিজেকে নিয়ে যে সিনেমা, দুটো সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো দেখেন, দেখবেন যে ইতিহাসগুলো কত ধারাবাহিকভাবে এমনভাবে সংযুক্ত করা হয়েছে। আপনারা যদি গ্ল্যাডিয়েটরটা দেখেন, সেখানে সম্রাট মার্কাস অর্লিয়াস, সেই মার্কাস অর্লিয়াস, তার কুপুত্র, তার সেনাপতি এবং তাদের কাহিনী নিয়ে এত চমৎকার অসাধারণ ইতিহাসের যে শ্বাসরুদ্ধকর ঘটনাগুলো মাত্র 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সেখানে গ্রন্থিত করা হয়েছে। আপনার ঘোরের মধ্যে থাকবেন প্রতিটা মুহূর্তে, আপনার চোখের সামনে দিয়ে সময় চলে যাবে, চোখের সামনে দিয়ে সময় চলে যাবে। তো সেই দিক থেকে আমাদের যদি জানুয়ারি 2026 থেকে আজকের দিন পর্যন্ত ধরেন, দেখবেন যে যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা প্রতিদিন আশ্চর্য হচ্ছে আজকে এই ঘটনাগুলো কি ঘটছে, এবং আমরা যা কিছু আশঙ্কা করছি, যা ভয় পাচ্ছি, মানে কোনো কিছুর সঙ্গে আমরা আসলে মিলাতে পারছি না। আর এটাই হয়ে গেছে আমাদের জন্য একটি ভয়ঙ্কর, যাকে বলে উপাখ্যান। আপনি যখন আপনার থলের মধ্যে রেখে গেলেন 100 টাকা, এসে দেখলেন 100 টাকা নেই, 1 টাকাও নেই। আবার দেখলেন থলের মধ্যে রেখে গেছেন 100 টাকা, এসে দেখলেন যে 1 লাখ টাকা হয়ে গেছে। এরকম যখন হয় তখন মানে চারিদিকে আপনার লোকজন, আপনি লজ্জায় কথা বলতে পারছেন না, মাথা চাপড়াতে পারছেন, আনন্দ প্রকাশ করতে পারছেন। এরকম দুটো ঘটনা, থলের মধ্যে একটা টাকা নেই, আর থলের মধ্যে যা রেখে গেছেন তার সে টাকা ভর্তি। আশেপাশের সব লোক, মেহমান, ঘরে
যারা আপনার প্রিয়জন তারা সবাই আসছে। আপনি যেরকম আচরণ করবেন, লজ্জাকে লুকানোর চেষ্টা করবেন, ভয়কে লুকানোর চেষ্টা করবেন, ঠিক এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের অবস্থা তাই হয়েছে। বাতাসে বহু কথা ভেসে বেড়ায়, বহু জিনিস এই বাতাসে যে গন্ধ ছড়ায়, বহু শব্দ বাংলাদেশের প্রান্ত থেকে অপ্রান্ত, অস্বাভাবিক কতগুলো শব্দ, অস্বাভাবিক কতগুলো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে টু শব্দ রাস শব্দ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ হলো আমরা একটা চলচ্চিত্রের, সিনেমার একটা ঘোরের মধ্যে আছি। আগে যেটা বললাম সেটা হলো যে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে, যেটিকে 36 জুলাই বলা হচ্ছে, সেদিনের আনন্দ তার 1% তার 1 বছর পরে ছিল না, কোনো আনন্দই ছিল না। অধিকন্ত এমন কতগুলো, সে মবের কথা বলেন, গালাগালির কথা বলেন, তারপরে নিত্য নতুন মানে যাকে বলে কতগুলো বেয়াদবের উত্থান বলেন, অনেকগুলো অশ্লীল অশ্রাব্য গালাগালির কথা বলেন, তারপরে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো সব ইউটিউবারদের হাতে, ফেসবুকারদের হাতে, বট বাহিনীর হাতে, মানে পুরো ফেসবুক এবং ইউটিউব আসলে সরকার চালাচ্ছিল। সেখান থেকে যখন একটি নির্বাচন হলো, যা কিছু হলো, আমরা এত দ্রুত হয়ে গেল যে আমরা আসলে আমাদের যে এক্সপেকটেশন এবং স্বপ্নের যে জায়গাগুলো সেগুলো আমরা একত্র করতে পারলাম না। এরই মধ্যে সরকারের প্রায় 6টি মাস চলে গেল, আবার নতুন করে আগস্ট মাসের 5 তারিখ আসছে। এর মধ্যে জুলাই মাস ধরে সারা দেশে মোটামুটি এটি কি সিস্টেমেটিক, এটি কি ঘটানো হচ্ছে না এমনি ঘটছে, এটি কি আল্লাহর গজব নাকি মানুষের সৃষ্টি করা কোনো বিপর্যয়? প্রতিটি রাজনৈতিক দল তছনছ হয়ে যাচ্ছে অন্তর্দ্বন্দ্বে, কলহে, বিবাদে। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অর্থাৎ নিজেদের মধ্যে অবিশ্বাস এবং প্রতিপক্ষের প্রতি অবিশ্বাস। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে অন্তর্কলহের পাশাপাশি তাদের মধ্যে জিঘাংসা, ক্রোধ, ক্ষোভ এমন আকার ধারণ করেছে যেটা শেখ হাসিনার জামানাতেও ছিল না। এখন বিএনপির যারা লোকজন রয়েছে তাদের একটা বিরাট অংশ বাটাম দিতে চাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, আমি কারো নাম বললাম না, তাদেরকে বাটাম দিতে চাচ্ছে। বড় বড় বাঁশ দিয়ে সেই নলিগুলো আছে, হাত পায়ের নলিগুলো আছে, সেই নলির জায়গা মতো বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে। এবং ইতিমধ্যে আপনি হবিগঞ্জে দেখেছেন যে সেখানে যে মারামারি হয়েছে, সেই মারামারি কাকে মেরেছে আমরা জানি না, কিন্তু পাঞ্জাবি পরা সাদা একজন মানুষ, লম্বা একজন মানুষ, তাকে তার হাতের কনুইয়ের উপরে বিশাল লম্বা বাঁশ দিয়ে যেভাবে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো সেই লোকটি, যেটা দেখলাম যে মারামারি ফেরানোর জন্য বা বিরত দেখানোর জন্য যেভাবে সিনা উঁচু করে নেতাগিরি দেখাতে আসছিলেন, ঠিক যখনই তার সেই কনুইয়ের উপরে বাঁশের বাড়ি পড়লো, অমনি একটা ছোট বাচ্চা ছেলে যেভাবে চিৎকার করে উঠে, ওরে মা গো, ওরে বাবা গো, গেলাম গো, মরে গেলাম গো, আমার হাড্ডি ফাটাই দিছে গো, ঠিক ওইরকম ভাবে সে তার আঘাতপ্রাপ্ত জায়গাতে হাত রেখে তিনি উল্টো দৌড় দিচ্ছিলেন। আর যেই উল্টো দৌড় দিচ্ছিলেন, যে তাকে প্রথম বাড়ি মেরেছিল উত্তেজিত হয়ে, কিন্তু তারপরে সে মুহূর্তের মধ্যে থেমে গিয়েছিল যে দ্বিতীয় বাড়িটা সে মারার জন্য সাহস পাচ্ছিল না। কিন্তু যেই নেতা ভয় পেয়ে গেলেন, নেতা যখন উল্টে দৌড় দিলেন, তখনই পেছন দিক থেকে শুরু হলো আবার বাঁশ ডলা, দেখা যাচ্ছে একটার পর একটা বাঁশ। সেই মায়ের দৃশ্য দেখে খুশি হয় নাই বাংলাদেশে এমন খুব কম লোক আছে, বেশিরভাগ মানুষ খুশি হয়েছে। সবাই এখন এমন মার শালাকে, ধর শালাকে, ডলা দে, আলহামদুলিল্লাহ, এটা আগেই দেওয়া উচিত ছিল।
ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা চলছে। এই যে মানুষের মধ্যে মানে এক পক্ষ বাঁশডোলা দিতে চাচ্ছে, বাঁশ দিয়ে পিটাতে চাচ্ছে, আর এক পক্ষ দৌড়াতে চাচ্ছে, ভয় পাচ্ছে, আর এটা দেখে পাবলিক মানে বলার চেষ্টা করছে আরো মারো, আরো মারো, পিটাও, খুব মজা লাগছে। আমরা ওই যে প্রাচীন যে গ্ল্যাডিয়েটরের সিনেমা দেখে এখন বলি কি বিভৎস, হ্যাঁ মানে বাঘের সামনে একজনকে ফেলে দেওয়া হচ্ছে, পরস্পর মারামারি করে একজন আর একজনকে মেরে ফেলছে, আর এটা দেখে সেই রোমান সাম্রাজ্যের যারা নাগরিক তারা আনন্দ পাচ্ছে। প্রায় 1 লাখ লোক স্টেডিয়ামে বসে এই খেলা দেখে আনন্দ পাচ্ছে। এটা কি ধরনের অসভ্যতা? তো এই কথাগুলো আমরা যারা বলতাম, এখন আমরা সেই যুগে প্রবেশ করেছি। এখন আমাদের এই সমস্ত দৃশ্য দেখতে ভালো লাগে এবং আমরাও বলছি ওইভাবে বাটাম মারো, জোরে জোরে বাটাম মারো। শুধু কি তাই, আমরা আমাদের যারা প্রতিপক্ষ অপছন্দের মানুষ তাদের একান্ত ব্যক্তিগত জীবন, তারপরে তাদের যেটা বলা হয় বেডরুমের দৃশ্য, তারপরে তাদের যে কর্মকাণ্ড, একান্ত ব্যক্তিগত কর্মকাণ্ড, এগুলো একেবারে জাস্ট পর্ণ সিনেমার মতো গিলে গিলে আমরা দেখছি আর সমালোচনা করছি, আরো দেখতে চাই, আরো দেখতে চাই, আর কার কার আছে, আর কত বেশি হতে পারে, এবং শুধুমাত্র ওর হবে না, আরো অশ্লীল বিষয়গুলো লাগবে। এই বিষয়গুলো যখন আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, ইট মিনস আমাদের যে মানবিক প্রতিহিংসা পরায়ণতা, আমাদের মধ্যে যে অমানবিক কর্মকাণ্ড, আমাদের মধ্যে যে জিঘাংসা, চরিতার্থ করার প্রবৃত্তি জেগেছে, এটি পুরো সমাজকে একটা, যদি বলি সিভিল ওয়ার, খুব ছোট বলা হবে। আমরা এটাকে আরো বাঙালি মানে দুনিয়াতে কোথাও যে ঘটনাগুলো ঘটেনি, সেই ঘটনাগুলো আমাদের দেশে হয়তো আগামী দিনে ঘটতে যাচ্ছে যদি এই অবস্থা চলতে থাকে। এবং দিন যত এই যে 6 আগস্টের দিকে এগুচ্ছে, বা আমরা এই 6 আগস্ট মানে 5ই আগস্টের দিকে এগোচ্ছে, কিংবা 36শে জুলাইয়ের দিকে এগোচ্ছি, ততই দেশ, জাতি, কাল আমরা নতুনভাবে এক বিরোধের মধ্যে জড়ানোর চেষ্টায় নিজেদেরকে নিবেদন করেছি। এমনকি এটা যে পরিণতি কতটা ভয়ানক হবে, জঘন্য হবে, সেই বিষয়ে চিন্তা করার শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।